পিআর পদ্ধতির পক্ষে জনমত গড়তে মংলায় জামাতের প্রচারণা ও গণসংযোগ। নওগাঁ সীমান্তে ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। চাঁদপুরে জমে উঠেছে ইলিশের বাজার, তবে সরবরাহ কম থাকায় নাগালের বাইরে দাম। শেরপুরে বাড়ছে পাহাড়ি নদ নদীর পানি, প্রশাসনের সতর্কবার্তা। এবং রাজশাহীর গোদাগাড়িতে ২ বিদ্যালয়ের মাঠের মাটি কেটে নির্মিত হচ্ছে শিশু পার্ক। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। পিআর পদ্ধতির পক্ষে জনমত গড়তে মংলায় জামায়াতের লিফলেট প্রচারণা ও গণসংযোগ শুরু হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের শেখ আব্দুল হাই সড়ক থেকে এ প্রচারণা ও গণসংযোগ শুরু করেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এবং মংলা রামপাল সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। এ সময় তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় পিআর পদ্ধতির পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালান। তিনি এ সময় বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির জনমত গঠনে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। তাদের এই আন্দোলনকে যাতে সবাই সমর্থন করে। দুর্নীতি, চাঁদাবাজ, দখলদার মুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চায় জামাত বলেও জানান তিনি। এ প্রচারণা ও গণসংযোগে আব্দুল ওয়াদুদের সাথে ছিলেন পৌর জামাতের আমির এম এ বাড়ি, নায়েবে আমির মুফতি মাওলানা মনিরুজ্জামান, উপজেলা নায়েবে আমির কোহিনুর সর্দার সহ অন্যান্যরা। যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে পিআর পদ্ধতির জনমত গঠন এবং চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার জন্যে আমরা মানুষের কাছে যাচ্ছি, গণসংযোগ করছি, যেন আমাদের এই আন্দোলনকে সবাই সাপোর্ট করে। আমরা যেমনভাবে ইতিপূর্বে মানুষের মধ্যে ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকব এবং মানুষের কল্যাণে কাজ করব। পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। শুক্রবার ভোরে সীমান্তের পাশ থেকে তাদের আটক করে বিজিবি, পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি ১৪ পত্নীতলা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরারুল হক ১৬ জনকে নওগাঁ সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের শীতল মাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১ এর কাছ থেকে বিএসএফ ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবির টহল দল ঘুরকি গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে থেকে তাদের আটক করে। আটকদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন শিশু ও ৪ জন নারী। তারা পাবনা জেলার বাসিন্দা। আটকদের পত্নীতলা থানায় সোপর্দ করা হয়েছে। মৌসুমের শেষ সময়ে জমে উঠেছে চাঁদপুরের ইলিশ বাজার। শুক্রবার ছুটির দিনে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। তবে সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। সরবরাহ কম হলেও ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ কমেনি। ফলে চাঁদপুরের ইলিশ বাজার জমে উঠলেও সাধারণ ক্রেতারা কিনতে হিমশিম খাচ্ছেন। ক্রেতারা অভিযোগ করেছেন, সরবরাহ সংকটের কারণে চাহিদা মতো ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তারা মনে করছেন, দেশের ভোক্তাদের চাহিদা মেটানোর পর বিদেশে ইলিশ রপ্তানি করা উচিত। স্থানীয় ক্রেতাদের অতিরিক্ত দামে ইলিশ কিনতে হলেও প্রতিবেশী দেশে রপ্তানি করাকে তারা অযৌক্তিক বলে মন্তব্য করেন। হাসপাতালে আপা বলায় রোগীর উপর ক্ষেপে গিয়ে সেবা না দিয়ে বের করে দিয়েছেন এক নারী চিকিৎসক। আপা নয়, তাকে ম্যাডাম ডাকতে হবে বলে দাবি ওই চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। বৃহস্পতিবার শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তারের কক্ষে এ ঘটনা ঘটে। শেরপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ নাঈম ইসলামের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগরিক রিপোর্টে।
আপনি তো আগের ম্যাডামকে ম্যাডামই বলতেছেন, তাহলে আমাকে কেন ম্যাডাম বললে আপু বলছি, হিন্দু মহিলা। শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠেছে মাত্র একটি সম্বোধনকে কেন্দ্র করে চিকিৎসা না দিয়ে রোগী ও স্বজনকে বের করে দিয়েছেন কর্তব্যরত এক চিকিৎসক। আপনি এটা বলেন নাই, যখন আমি বলছি যে আপু এটা একটু চেঞ্জ করে দেন, আপু ডাকবেন না, আমি মেডিকেল অফিসার এটা বলছি। আমি কোনো মিথ্যা কথা কি হচ্ছে, কোনো আছে? আপনি তো আগের ম্যাডামকে ম্যাডামই বলতেছেন, তাহলে আমাকে কেন ম্যাডাম বললে আপু বলছি, হিন্দু মহিলা। বৃহস্পতিবার দুপুরে 11 বছরের শিশু জান্নাতুল ফেরদৌস মামিয়া তীব্র পেট ব্যথা নিয়ে হাসপাতালে আসেন তার বাবা কাজী মাসুমের সঙ্গে। জরুরি বিভাগের ডাক্তার অনন্যা শিশুটির জন্য কিছু ওষুধ প্রেসক্রাইব করেন, কিন্তু হাসপাতালের ফার্মেসিতে না পাওয়ায় মাসুম আশেপাশের 6-7টি দোকান ঘুরেও একটি ওষুধ সংগ্রহ করতে ব্যর্থ হন। পরে তিনি জরুরি বিভাগের কক্ষে ফিরে গিয়ে পরামর্শ চান। এই সময় ডিউটি পরিবর্তনের কারণে সেখানে বসেন ডাক্তার মার্জিয়া খাতুন। কাজী মাসুম তাকে সম্বোধন করে আপা বলেন, আর এই কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ডাক্তার মার্জিয়া। অভিযোগ অনুযায়ী তিনি জানান তাকে আপা নয় ম্যাডাম বলতে হবে। এরপর তিনি রোগী ও তার বাবাকে কক্ষ থেকে বের করে দেন। ফলে শিশুটি চিকিৎসা সেবা না পেয়ে ফিরে আসে। আমি তাকে বললাম যে আপু আপনি দেখেন তো যে ওষুধটা দিছে, এই ওষুধটা তো আমি পাইতেছি না, এটার এগেনস্টে অন্য কোনো ওষুধ দেওয়া যায় নাকি? উনি ফট করে বললো, হ্যাঁ আপনি আমাকে আপু ডাকলেন কেন? হ্যাঁ জানেন আমি মেডিকেল অফিসার। তখন আমি বললাম যে ও আপনি মেডিকেল অফিসার, আপনার সঙ্গে কোনো কথা বলা যাবে না। তখন বলে সে আপনি বেশি কথা বলেন, বেরিয়ে যান। ভুক্তভোগী কাজী মাসুম ক্ষোভ প্রকাশ করে বলেন, সেবা নিতে গিয়ে সম্বোধনের জন্য একজন ডাক্তার যদি রোগী ফিরিয়ে দেন তবে সাধারণ মানুষ কোথায় যাবে? এই ডাক্তার মহিলা রোগীর সঙ্গে কিংবা রোগীর গার্জিয়ানের সঙ্গে এই ব্যবহার করে, এটা তো আমি আশা করি নাই। তার যে দাম্ভিকতা, তার যে তখন আমার খুব খারাপ লাগছে, তাই আমি কিছু না বলে তা বেরিয়ে বললাম। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আপা ডাকার ফলে একটা রোগীকে চিকিৎসা সেবা না দিয়ে হসপিটাল থেকে বের করে দেওয়া, এটা আসলে খুবই দুঃখজনক। তো হসপিটাল কর্তৃপক্ষ যারা আছেন, সিভিল সার্জন সাহেব মহোদয় আছেন, তারপরে তত্ত্বাবধায়ক মহোদয় আছেন, আপনাদের অনেকবার আমরা বলতেছি যে হসপিটালে নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনুন। বিষয়টি নিয়ে খোঁজ খবর করে দেখবেন বলে দায়সারা জবাব দিলেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। আমি বলছি তো আপনি ওই যে ডাক্তার যিনি আসছেন ওনাকে ডেকে আর সাংবাদিক বিভাগে ডেকে নিয়ে কথা বলে মিটে করে দেওয়ার জন্য, যেন ডাক্তারের জন্য এই কথা বলে সাবধান হয়। হ্যাঁ, এটা শুধু সাংবাদিক কেন, এটা সাধারণ পাবলিক একটা হতো, অনেক গ্রামের মুখ্য মানুষ তারাও তো বলতে পারে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি উঠেছে। মানবিক সেবার জায়গায় অহংকারের প্রাচীর তৈরি হওয়ায় প্রশ্ন উঠেছে, রোগীর কাছে ডাক্তার কি আপা নাকি ম্যাডাম? নিউজ ডেস্ক, জাগো নিউজ। গেল বছরের অক্টোবরে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে শেরপুরবাসী। ক্ষতির ধকল কাটিয়ে ওঠার আগেই আবারও ভয়াবহ বন্যার শঙ্কায় আছে এ জেলার স্থানীয় বাসিন্দারা। কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয়, আসামের ভারী বর্ষণের ফলে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে ঝিনাইগাতীর মহারশি নদীর বাঁধ ভেঙে উপজেলার সদর বাজার সহ নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। যদিও সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। শেরপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল বছর স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ি ও শ্রীবর্দী সীমান্তের মানুষ। বন্যার ফলে নদীর তীরবর্তী বাঁধ ও সড়ক ভেঙে যায়। বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে গিয়ে বাজার, গ্রাম ও সড়ক প্লাবিত হয়। ভেসে যায় 1700 মৎস্য খামার। বছর না পেরোলেও সেই ক্ষতির ধকল কাটানোর আগেই এবার বন্যার শঙ্কায় ভুগছে শেরপুরবাসী। উজানের ঢলে হু হু করে বাড়ছে নদ নদীর পানি। মহারশি নদীর বাঁধ ভেঙে উপজেলা সদর বাজার সহ নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। স্থায়ী সমাধান চায় এখানকার ভুক্তভোগী জনগণ। নিষ্কাশন ব্যবস্থাটা আসলে সঠিকভাবে নাই, যার কারণে পানি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অল্প বৃষ্টি হলেই দেখা যাচ্ছে যে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, পানি যাইতে পারতেছে না, মানুষ ভ্রমণ দিতে পারতেছে। দ্রুত সময় পানি না কমলে সবজি, ধান ও মাছের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে জানালেন স্থানীয় চাষিরা। এখন পর্যন্ত বন্যার পানিতে আবদ্ধ অবস্থায় আছে বিশেষ করে ধান
সবজির ভিতরে আছে হলো বরবটি, কাকরুল, শিম, যেটা কেরালা জাতের শিম বলে, আগাম যে শিমটা আমরা চাষ করি, বরবটিটা বেশি। এই জিনিসগুলো আমরা ক্ষতিগ্রস্ত। বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত আছে, পাশাপাশি পানিতে আটকে পড়াদের উদ্ধারে রেস্কিউ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আমরা তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তার জন্য আমাদের প্রায় 250 প্যাকেট শুকনো খাবার রয়েছে, গোখাদ্য রয়েছে এবং শিশু খাদ্য রয়েছে। আর যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তারা আমাদের কাছে আসা মাত্রই আমরা সেগুলো তাদের মধ্যে সরবরাহ করব। যে এলাকাগুলোতে পানিবন্দী পরিবার রয়েছে সেই এলাকায় আমরা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি মাইকিং এর ব্যবস্থা করছি, তারা যেন নিরাপদ আশ্রয়স্থলে চলে যায়, যাতে করে আমরা বড় ধরনের প্রাণহানি বা ক্ষতির মুখ থেকে আমরা রক্ষা পেতে পারি। তবে জনগুরুত্বপূর্ণ এই সমস্যার স্থায়ী সমাধান চান এখানকার জনগণ। Treat chocolate. Treat moment. Sweet moment. যানবাহন চালকদের বেপরোয়া গতিতে প্রতিদিনই দুর্ঘটনার খবর পাওয়া যায়। মানুষের জীবনের ঝুঁকি এড়াতে কিংবা দুর্ঘটনা কমাতে অধিকাংশ সড়কে স্পিড ব্রেকার নির্মাণ করা হয়, যা জনস্বার্থের কাজ। তবে কোনো কোনো ক্ষেত্রে উপকারের পরিবর্তে এটি বিপত্তিরও কারণ হয়ে ওঠে। তেমনি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। প্রায় 2.5 কিলোমিটার একটি গুরুত্বপূর্ণ সড়কে 18টি গতিরোধক দেয়া হয়েছে, যার ফলে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। পৌরসভার উদ্ভবগঞ্জ থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। শত বছরের পুরনো ঐতিহ্যবাহী আনন্দবাজারে পৌঁছাতে এটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। তবে স্বল্প দূরত্বের সড়কে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত স্পিড ব্রেকার থাকায় মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায় পুরো সড়ক জুড়ে 18টি গতিরোধক নির্মাণ করা হয়েছে, যার একটিতেও এখন সতর্কতা মার্কিং চিহ্ন দেখা যায়নি। হসপিটালের পিছন থেকে আনন্দবাজার বহুত আইলেন, দেখা যাচ্ছে যে মোটরসাইকেল নিয়ে গেলে চ্যালেঞ্জার পাইপ আটকা জায়গা, এত উঁচু করে আইল্যান্ড দেওয়ার দরকার নাই। গাড়ি পুরা ফুল গিয়ার দিই, হঠাৎ আইল্যান্ড না পড়ে, কয়েক সময় ব্রেক ধরতে পারি না, এর জন্য মনে করেন প্যাসেঞ্জার ক্ষতি হয়। চৌরাস্তা থেকে আনন্দবাজার পর্যন্ত বেশি রাস্তা না, কিন্তু এই জায়গার মতো অতিরিক্ত পরিমাণ আইল্যান্ড, যার কারণে ইমার্জেন্সি কোনো রোগী নিয়েও যাওয়া যায় না। শুধু আমরা না, যে কোনো গাড়ি একদমই ব্রেক হয়ে যায়। ঘন ঘন 1 কিলোমিটারের মতো 2-3টা করে আইল্যান্ড পড়ে, যার কারণে আমাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। যদি আইল্যান্ড এখান থেকে কমায় দেয় তাইলে মনে হয় যে পাবলিকের জন্য ভালো, গাড়ির ড্রাইভারের জন্য ভালো, সবাই চলাচল করতে পারে। এই রাস্তার ভিতরে যেগুলো আইল্যান্ড, এটা চলাচলে অনেক সমস্যা হয়, যাত্রীদের সমস্যা হয়, গাড়ির অনেক সমস্যা হয়, পাশ ভাঙে যায়, মোটর জ্বলা যায়, অনেক সমস্যা হয় আইল্যান্ডের জন্য। জায়গায় জায়গায় আইল্যান্ড দিতে দিছে। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে একই পরিবারের 4 জনকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার 105 নম্বর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে 4 জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরা হলেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ধররা গ্রামের বাসিন্দা রতন হোসেন ও তার স্ত্রী রাবেয়া আক্তার, শিশু কন্যা হাবিবা খাতুন এবং 1 মাস বয়সী ছেলে ইমাম হোসেন। রতন হোসেন জানান, 2022 সালের অক্টোবর মাসে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যান। সেখানে রাজমিস্ত্রির সহকারীর কাজ করতেন। কয়েকদিন আগে তাদের পুলিশ আটক করে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্প ইন্সপেক্টর ধর্মেন্দ্র কুমার পান্ডের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শেষে 4 বাংলাদেশিকে ক্যাম্পে নিয়ে আসা হয়। মেহেরপুরের সোনালী আঁশ পাটের আবাদে কয়েক বছর ধরে চাষিরা লোকসানে পড়লেও এবছর দাম কিছুটা বেড়েছে। তবে উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য না পাওয়া, মানসম্মত আঁশ সংগ্রহের প্রতিবন্ধকতা এবং রপ্তানি বাজার সংকটের কারণে কৃষক ও ব্যবসায়ী উভয়ই দুশ্চিন্তায় রয়েছেন। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী চলতি মৌসুমে জেলায় 17,655 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা বাম্পার ফলনের আশা করছেন, কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ও আঁশের মানহানি নিয়ে তাদের দুশ্চিন্তা থামছে না। কৃষকেরা জানান, মুক্ত জলাশয়ের অভাবে পাট জাগ দিতে হচ্ছে ডোবা বা পুকুরের মতো বদ্ধ জলাশয়ে। এতে আঁশের মান কমে যাচ্ছে। তারা অভিযোগ করেন, মানসম্মত পাট উৎপাদনে কৃষি বিভাগের তেমন কোনো কার্যকর ভূমিকা নেই। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষকদের অভিযোগ নাকচ দেন।
কিশোরগঞ্জের ভৈরব বিসিক শিল্প নগরীর প্লট বরাদ্দের ৩ বছর উৎপাদনে গেছে মাত্র একটি কারখানা, অথচ বরাদ্দ দেয়া হয়েছে ২৩৪ প্লট। বরাদ্দপ্রাপ্ত প্লটগুলোর বেশিরভাগই পড়ে আছে ফাঁকা, সেখানে গজিয়ে উঠেছে কাশবন। দ্রুত বাকি সব কারখানা চালুর দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা যায় ২০১৩ সালে কিশোরগঞ্জের ভৈরবে কালিকা প্রসাদ এলাকায় ৪০ একর জমিতে বিসিক শিল্প নগরী গড়ে তোলার জন্য সরকার অনুমোদন দেয়, কিন্তু নানা জটিলতার কারণে নির্মাণ কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়। ২০২১ সালের সেপ্টেম্বরে ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়। ২০২২ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হয়। তবে শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের লক্ষ্যে কাজ শুরু হলেও আশানুরূপভাবে এগোচ্ছে না ভৈরব বিসিক শিল্পনগরীর কার্যক্রম। প্লট বরাদ্দের পর ৩ বছরে মাত্র একটি কারখানা উৎপাদন শুরু করেছে। উৎপাদনের অপেক্ষায় রয়েছে ৮টি কারখানা, নির্মাণাধীন 7টি এবং নির্মাণের অপেক্ষায় রয়েছে আরও 18টি। শুধুমাত্র একটি প্রতিষ্ঠান মনে হয় তার কাজ আরম্ভ করেছে, আর অন্যগুলা এখনো কোনো খবর নাই। তো আমরা আশাবাদী যারা এখানে জায়গা নিয়েছেন বিভিন্ন ফ্যাক্টরিগুলো অতি দ্রুত তারা তাদের কাজ চালিয়ে যাবেন। আর নতুন নতুন যারা আরও ব্যবসায়িক বিনিয়োগকারীরা আছেন, আপনারা আগ্রহ হয়ে এখানে আসেন, বিনিয়োগ করেন এবং এটা যেন পুরোদমে কাজে ফিরতে পারে। বিসিক হয়েছে যাতে যত দ্রুত চালু হয় ততই আমাদের কালিকা প্রসাদের জন্য অনেক ভালো এবং কর্মসংস্থান বাড়বে। যত দ্রুত যদি কাজগুলি সম্পূর্ণ করা হয় তাহলে কালিকা প্রসাদের মানুষ সহ ভৈরবের আশেপাশে যারা আছে তাদেরকেও উপকৃত হবে। ভৈরব বিসিক শিল্পনগরীতে 234টি প্লট আছে। এর মধ্যে আমি যতটুকু জানি সবগুলি প্লটে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে এখনও পর্যন্ত কোনো কার্যক্রম ওইভাবে শুরু হয়নি। আমি নিজে গিয়ে দেখে এসেছি, ওইখানের মধ্যে একটি প্লটের কাজ মানে ফ্যাক্টরির কাজ শুরু হয়েছে। শিল্পনগরীর নাম বিসিক শিল্পনগরী ভৈরব কিশোরগঞ্জ। বাস্তবায়ন কাল জুলাই 2012 আর শেষ হয়েছে জুন 2022। জমির পরিমাণ 40,000 একর। রাজশাহীর গোদাগাড়িতে 2 বিদ্যালয়ের খেলার মাঠ থেকে মাটি তুলে গভীর গর্ত করার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানেই এসব মাটি উত্তোলন চলছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে প্রশাসনের দাবি ওই মাঠের মাটি কেটে নির্মাণ করা হচ্ছে শিশু পার্ক। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় 20 থেকে 25 দিন আগে উপজেলার চর আশারিয়াদহের কানাপাড়া প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন মাঠের মাটি কেটে অন্যত্র ফেলা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বয়ং দাঁড়িয়ে থেকে মাঠ থেকে মাটি তুলে স্কুলের আরেকটি খাল ভরাট করেছেন। এতে স্কুলের মাঠে প্রায় গভীর গর্ত তৈরি হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সেই গর্ত এখন গভীর পুকুরে রূপ নিয়েছে। ফলে চারপাশের মাটি ধস এবং সরকারের অর্থায়নে নির্মিত বিদ্যালয়ের 2টি ভবনও ঝুঁকিতে পড়েছে। এই বিষয়ে চর আশারিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম ভোলা বলেন, স্কুলের জায়গায় একটি শিশু পার্ক নির্মাণ করা হচ্ছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পিআর পদ্ধতির পক্ষে জনমত গড়তে মংলায় জামায়াতের প্রচারণা ও জনসংযোগ। নওগাঁ সীমান্তে 16 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। চাঁদপুরে জমে উঠেছে ইলিশের বাজার, তবে সরবরাহ কম থাকায় নাগালের বাইরে দাম। শেরপুরে বাড়ছে পাহাড়ি নদ নদীর পানি, প্রশাসনের সতর্কবার্তা। এবং রাজশাহীর গোদাগাড়িতে 2 বিদ্যালয়ের মাঠের মাটি কেটে নির্মিত হচ্ছে শিশু পার্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।